হেলথ অ্যাজ এ সোশ্যাল ইন্ডিকেটর অফ ডেভেলপমেন্ট, বাংলা করলে দাঁড়ায় উন্নয়নের সামাজিক সূচক হিসাবে স্বাস্থ্য। যে সোশ্যাল ইন্ডিকেটরস মেজার হিউম্যান ওয়েলফেয়ার বিয়ন্ড জিডিপি, ক্যাপচারিং ডাইমেনশনস লাইক এডুকেশন, হেলথ, ইকুইটি অ্যান্ড পার্টিসিপেশন। সামাজিক সূচকের মধ্যে অর্থনৈতিক উপাদান ছাড়া তার থেকে বেশি কল্যাণ নিয়ে ভাবে হচ্ছে যে দুটো জিনিস, একটা হচ্ছে এডুকেশন আর একটা হচ্ছে হেলথ। তো এডুকেশনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হেলথ। ওকে, মানে টপ মোস্ট প্রায়োরিটি হওয়া উচিত সোশ্যাল ইন্ডিকেটর হিসেবে হেলথ, তারপর এডুকেশন। যাই হোক, সেখানে দেখো বলছে হেলথ ইজ ফান্ডামেন্টাল বিকজ ইট রিফ্লেক্টস দ্য ক্যাপাসিটি অফ এ সোসাইটি টু এনশিওর লংজিভিটি। লংজিভিটি মানে মানুষের আয়ুষ্কাল, রিডিউস ডিজিজ বার্ডেন। ডিজিজ বার্ডেন মানে হচ্ছে মানুষের মরবিডিটি। হ্যাঁ, মানে হচ্ছে মানুষের রোগগ্রস্ততা, সেটা যদি বোঝা বেড়ে যায়, অর্থাৎ রোগের বোঝা বেড়ে যায়, সেটাকে বলা হচ্ছে ডিজিজ বার্ডেন। রিডিউস ডিজিজ বার্ডেন মানে হচ্ছে রোগের বোঝা কমানো। অ্যান্ড প্রোভাইড ইকুইটেবল অ্যাক্সেস টু হেলথ কেয়ার, এবং স্বাস্থ্য সেবায় সবার সমান সুযোগ প্রদান করা। হেলথ ইজ সেন্ট্রাল টু দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এটা আগের ক্লাসেও আমরা বলেছিলাম যে হেলথ হলো হিউম্যান ডেভেলপমেন্টের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বা কেন্দ্রীয় একটি সূচক, অ্যালাউ সাইড এডুকেশন মানে শিক্ষার পাশাপাশি, অ্যান্ড ইনকাম। তাহলে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে তিনটে প্যারামিটার ছিল, একটা হচ্ছে হেলথ, একটা এডুকেশন, আর একখানা হলো ইনকাম। তো সেটা এখানে বলা হচ্ছে আর কি। A population health status directly influences productivity and demographic stability and social equity, making it a critical measure of development. একটি সুস্থ জনগোষ্ঠীর উৎপাদনশীলতা সামাজিক স্থিতিশীল এবং রাজনৈতিকভাবে অংশগ্রহণমূলক হয়। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে এরকম যে স্বাস্থ্যের গুরুত্বটা কোন জায়গাটায়। যদি মানুষ সুস্থ হয় তাহলে তার কর্মক্ষমতা থাকবে, সে সোসাইটির জন্য কিছু করতে পারবে, এবং জনমিতিতে একটা পজিটিভ চেঞ্জ আসবে। ঠিক আছে, এইগুলোকেই নিয়েই হচ্ছে স্বাস্থ্যের গুরুত্ব আর কি। মানে স্বাস্থ্য সঠিক থাকলে, এই জন্য তো বলা হয়ে থাকে না হেলথ ইজ ওয়েল, স্বাস্থ্যই সম্পদ, কথাটা বলা হয় কেন? মানে স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে মানুষ, সে নিজে ঠিক থাকবে, পাঁচজনকে ঠিক রাখতে পারবে, যার চারিপাশটাকে সে ঠিক রাখতে পারবে। অর্থাৎ সুস্থ সবল মানুষ হওয়াটা সমাজের পক্ষে খুব কল্যাণকর। এটাই হচ্ছে ডেফিনেশন এবং ইম্পর্টেন্স। এরপরে আমরা আসি কিছু সূচক, কি ডাইমেনশনস অফ হেলথ ইন্ডিকেটরস। এগুলোর মধ্যে প্রথমে দেখো আমরা লাইফ এক্সপেক্টেন্সি। লাইফ এক্সপেক্টেন্সি এটা আমরা হিউম্যান ডেভেলপমেন্ট ক্যালকুলেশন করার সময় আমাদের ক্যালকুলেশনের মধ্যে ছিল। লাইফ এক্সপেক্টেন্সি বিষয়টা হচ্ছে একজন কোনো জায়গার মানুষের গড় আয়ুষ্কাল। ঠিক আছে, অর্থাৎ মানুষ কতদিন বাঁচে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়কাল, সেটাকে বলা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি। এটা একটা ডেটা এখানে দেখো দেখাচ্ছে যে সারা পৃথিবীর গড় আয়ুষ্কাল হচ্ছে 73.4, 73.4 ইয়ার্স। সেখানে ভারতের কিন্তু একটু কম, 70.9 ইয়ার্স। তাহলে পৃথিবীর মধ্যে কিছু কিছু দেশ আছে যেখানে আয়ুষ্কাল খুব ভালো, 90-এর কাছাকাছি, 100-র কাছাকাছি। আবার কিছু কিছু দেশ আছে যেখানে আয়ুষ্কাল, পৃথিবীতে এরকম দেশ আছে পিছিয়ে পড়া জায়গা যেগুলো 50-এরও নিচে। তাহলে সারা পৃথিবীর গড় যেটা ধরা হচ্ছে 73.4 ইয়ার্স, আর ভারতের যেটা গড় হচ্ছে সেটা হচ্ছে 71 ইয়ার্স, রাউন্ড ফিগারে আমরা বলতে পারি। 2 নম্বর গুরুত্বপূর্ণ ডাইমেনশন হচ্ছে হেলদি লাইফ এক্সপেক্টেন্সি। আগেরটা হলো লাইফ এক্সপেক্টেন্সি মানে আয়ুষ্কাল, আর এবার হচ্ছে সুস্থ আয়ুষ্কাল, অর্থাৎ কর্মক্ষম মানুষ, ইফেক্টিভনেস মানুষ আর কি, মানে যার কাজ করার ক্ষমতা রয়েছে, সক্ষম মানুষ, সেই রকম যে আয়ুষ্কাল, তার হিসাবটা সারা পৃথিবীর ক্ষেত্রে 63 ইয়ার্স। ভারতের ক্ষেত্রে সেটা করা হচ্ছে 61 ইয়ার্স। চাকরিজীবী তাদের যে রিটায়ারমেন্ট এজ সেটা হচ্ছে 60 ইয়ার্স, তাই তো? আবার কোনো কোনো চাকরির ক্ষেত্রে এরকমটা পাবে তোমরা যে সেখানে 65 ইয়ার্স বা 62 ইয়ার্স রয়েছে। তো মোটামুটি সেই হিসাবের কাছাকাছি একটা আয়ুষ্কাল এখানে ভারতবর্ষের ক্ষেত্রে, মানে সুস্থ আয়ুষ্কাল, সেটা লক্ষ্য করা যাচ্ছে। 3 নম্বর ডাইমেনশন হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট, শিশু মৃত্যুর যে হার। ঠিক আছে, ইনফ্যান্ট মানে হচ্ছে বাচ্চা বা শিশু, তাদের মৃত্যু হার। গ্লোবালি সেটা হচ্ছে 1000 জীবিত শিশু পিছু 27 জন। 1000 জীবিত শিশু পিছু পৃথিবীতে সেই হারটা হচ্ছে 27। ইন্ডিয়ার ক্ষেত্রে প্রতি 1000-এ জীবিত শিশু পিছু সেই হারটা হচ্ছে 28। পৃথিবীর যেটা রয়েছে সারা পৃথিবীর জন্য গ্লোবাল অ্যাভারেজ, তার থেকেও দেখো ইন্ডিয়ার অ্যাভারেজ কিন্তু এক বেশি, অর্থাৎ ভারত কিন্তু একটু তাহলে নেগেটিভ সিচুয়েশনে রয়েছে এই ডাইমেনশন অনুসারে। ম্যাটারনাল মর্টালিটি রেশিও, এখানে
মাতৃমৃত্যুর অনুপাত, ঠিক আছে। ম্যাটারনাল মর্টালিটি হচ্ছে মাতৃমৃত্যু, মানে মায়েদের প্রসব দেওয়া সন্তান জন্মানো যখন জন্মায় সেই সময় প্রসবকালীন কোনো জটিলতার কারণে মায়েদের যে মৃত্যু সেইটাকে বলা হচ্ছে। অর্থাৎ গ্লোবাল, এখানে দেখো প্রতি 1 লাখ বাচ্চার পিছু 152 জন, এটা হচ্ছে ম্যাটারনাল মোর্টালিটি রেশিও। আর সেটা ভারতের ক্ষেত্রে এটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড জায়গায় বলা যেতে পারে, কারণ যেটা 1 লক্ষে পৃথিবীর ক্ষেত্রে 152, সেখানে ভারতের ক্ষেত্রে এটা 103, অর্থাৎ ম্যাটারনাল মর্টালিটি রেশিও কিন্তু ভারতের খুব ভালো। ডিজিজ বার্ডেন, যে ধরো কোনো একটি জায়গায় একটা মানুষের একাধিক রোগ থাকতে পারে, সেটাও বার্ডেন করতে পারে। আবার 10 জনের ভিতরে যদি বেশিরভাগ মানুষই, মেজরিটি মানুষ অসুস্থ হয়, কোনো রোগ দ্বারা আক্রান্ত হয়, তাহলে সেটাকেও ডিজিজ বার্ডেনের বলা হচ্ছে। মানে এই সমস্তগুলোকে ডিজিজ বার্ডেন। নন কমিউনিকেবল ডিজিজ, এনসিডিএস, অসংক্রামক রোগ। দেখবে কিছু অ্যাম্বুলেন্সে লেখা রয়েছে যে সংক্রামক রোগীদের জন্য নয়, স্প্রেড করে সেই ধরনের রোগ যেগুলো, সেগুলোকে বলা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ, মানে হচ্ছে সংক্রামক রোগ। আর অসংক্রামক রোগ হচ্ছে যেগুলো সংক্রামক রোগ নয়। যেমন কোভিড ছিল হচ্ছে সংক্রামক, তাই তো, কিন্তু ধরো কারো ম্যালেরিয়া হয়েছে, ডায়রিয়া হয়েছে, এগুলো তো আর সংক্রামক রোগ নয়। ওকে, তো সংক্রামক রোগ হচ্ছে যেগুলো স্প্রেড করে, মানে সংস্পর্শে আসলে সুস্থ ব্যক্তিরও অসুবিধা হতে পারে, সেটাকেই বলা হচ্ছে সংক্রামক শর্ট ফর্মে। ওকে, তো নন কমিউনিকেবল ডিজিজ, এটা সারা পৃথিবীর ক্ষেত্রে কজ 74% অফ গ্লোবাল ডেথ। সারা পৃথিবীর মোট মৃত্যুর মধ্যে 74% হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। ভারতের ক্ষেত্রে নন কমিউনিকেবল ডিজিজের পরিমাণটা দেখো অনেকটাই ভালো, মানে প্রায় 12% কিন্তু ভারত স্ট্যান্ডার্ড জায়গায় রয়েছে। ইমিউনাইজেশন কভারেজ, এটা হচ্ছে টিকাদানের যে করা হয়ে থাকে না বাচ্চাদের, শিশুদের, তো সেই টিকাদানের কভারেজ, মানে টিকাদান কর্মসূচিতে সফলতা আর কি, গ্লোবালি সেটা হচ্ছে 84%, ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে 82%। অর্থাৎ বিশ্বে যেটা 84%, ভারতের ক্ষেত্রে সেটা 82%, মানে এটাও কিন্তু একটু দুর্বল জায়গায় রয়েছে ভারত। হেলথ ইনফ্রাস্ট্রাকচার, হেলথ ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে যে পরিকাঠামো, সেটার কথা বলা হচ্ছে। মানে তার মধ্যে দেখো কি বলা হচ্ছে, যে ডক্টর পেশেন্ট রেশিও, ভারতবর্ষে প্রতি 1,500-এ একজন ডাক্তার এটা রয়েছে। কিন্তু এখানে একটা অর্গানাইজেশন তোমরা নাম শুনেছো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তার রেকমেন্ডেড যে স্ট্রাকচার সেটা হওয়ার কথা প্রতি 1,000-এ একজন ডাক্তার। অর্থাৎ ভারতবর্ষের ক্ষেত্রে এইটা কিন্তু খুবই খারাপ জায়গাতে রয়েছে বলা যেতে পারে আর। হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট আউটকামস, স্বাস্থ্য ও উন্নয়নের ফলাফল, আউটকাম মানে আমরা ফলাফল বলতে পারি। ইকোনমিক গ্রোথ বা অর্থনৈতিক প্রবৃদ্ধি, যদি কোনো একটা জায়গার স্বাস্থ্য পরিষেবা ভালো না হয়, সেখানকার জিডিপি মানে 2 থেকে 3% ইনকাম কমিয়ে দিতে পারে। অর্থাৎ এটা কিন্তু খুব একটা বাজে দিক। যদি কোনো জায়গার পোর হেলথ হয়, তাহলে কিন্তু দেশের যে আয়, সে জাতীয় আয়ের উপরে কিন্তু প্রভাব পড়বে, বা জাতীয় উৎপাদনের উপরে প্রভাব পড়বে। হেলদি পপুলেশন আর মোর প্রোডাক্টিভ অ্যান্ড ইনোভেটিভ। যদি একটা মানুষ সুস্থ হয়, তাহলে সে তার উৎপাদনশীলতা বেশি থাকবে এবং সে উদ্ভাবনীতেও সে অনেকটা এগিয়ে যাবে। অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে হেলথের ডাইরেক্ট একটা রিলেশন তাহলে রয়েছে। সোশ্যাল ইকুইটি, অর্থাৎ সামাজিক সমতা, এখানে ইউনিভার্সাল হেলথ কেয়ার রিডিউসেস ইনইকুয়ালিটি অ্যান্ড প্রিভেন্টস ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার। ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার মানে হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে প্রচুর ব্যয়, ঠিক আছে। অর্থাৎ সোশ্যাল ইকুইটি নেই, মানে সামাজিক সমতা, মানে যদি সরকারি পরিষেবাগুলো সঠিকভাবে না পায় মানুষ, তখন তো বেসরকারি ক্ষেত্রে দৌড়াবে। তখন বেসরকারি ক্ষেত্রে যাওয়া মানেই সেখানে প্রচুর টাকা দিয়ে ট্রিটমেন্ট করতে হয়। সেই জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা বৈষম্যটাকে কমানো খুব দরকার। অর্থাৎ সরকারি পরিষেবাগুলোকে যদি স্ট্যান্ডার্ড করা যায়, ভারতবর্ষের ক্ষেত্রে বলছি, তাহলে এই হেলথ এক্সপেন্ডিচারটা কমবে। পলিটিক্যাল স্টেবিলিটি, এবার স্ট্রং হেলথ সিস্টেম বিল্ড ট্রাস্ট ইন গভর্নেন্স অ্যান্ড রিডিউস আনরেস্ট। এইটা কি জিনিস? রাজনৈতিক স্থিতিশীলতা। এটা বলা হচ্ছে যে শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা জনগণের আস্থা বাড়ায়। এটা কেমন ভাবে? মানে ধরো যারা আমাদের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, তারা যদি সুস্থ সক্ষম হয়, তাহলে তারা তাদের যে কাজগুলো তারা ভালোভাবে করতে পারবে, তাই তো। তাদের যে প্রতিশ্রুতি দিয়ে থাকে, তোমরা জানো নির্বাচনের সময় প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের একটা ইস্তেহার প্রকাশ করে, এবং যারা ক্যান্ডিডেট হয় এমএলএ বা এমপি, তারা তাদের এলাকার উন্নয়নের জন্য কিছু প্রোপাগান্ডা রাখে। এবার সেইগুলোকে ফুলফিল করার জন্য সেই মানুষটাকে তো সুস্থ থাকতে হবে। সেই মানুষটা যদি সুস্থ না হয়, তাহলে সে কিভাবে তার এলাকার উন্নয়নের কথা ভাবতে পারবে? তার যদি নিজেকে নিয়েই ভাবতে হয়, অনেক সময় চলে যায় নিজের অসুস্থতার কারণে,
তাহলে তো সে সমাজের জন্য বেশি ভালো কল্যাণমূলক কাজগুলোতে সে অংশ নিতে পারবেন, তাই না? সেই জায়গাটায় জেন্ডার এম্পাওয়ারমেন্ট, নারীদের ক্ষমতায়ন, লোয়ার ম্যাটার্নাল মোর্টালিটি ইমপ্রুভস ওমেন পার্টিসিপেশন ইন এডুকেশন অ্যান্ড ওয়ার্কফোর্স। এটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ মাতৃমৃত্যু কমলে নারীর শিক্ষা ও কর্মসংস্থানে অংশগ্রহণ বাড়বে। মেয়েরা যদি সুস্থ থাকে বা সক্ষম হয় তাহলে তারা এডুকেশনে অংশ নিতে পারবে, বিভিন্ন কাজে তারা অংশ নিতে পারবে, তাই তো? অর্থাৎ বিভিন্ন ধরনের কাজে মেয়েরা অংশ নিতে পারবে। এখনো তো পর্যন্ত তো কিছু কিছু জায়গা এখনো রয়েছে যেখানে শুধুমাত্র ছেলেরা অংশ নিতে পারে, সেই সমস্ত জায়গাগুলোতে মেয়েরা সমান তালে অংশ নিতে পারবে। ডেমোগ্রাফিক ট্রানজিশন, এটা হচ্ছে জনসংখ্যার গত রূপান্তর। বেটার হেলথ রিডিউসেস ফার্টিলিটি রেটস অ্যান্ড স্টেবিলাইজেস পপুলেশন গ্রোথ। বেটার হেলথ রিডিউসেস ফার্টিলিটি রেটস। বেটার হেলথ মানে হচ্ছে মানে সুস্থ শরীর আর কি, বা উন্নত স্বাস্থ্য উর্বরতার হার কমায় ও জনসংখ্যা স্থিতিশীল করে। মানে হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশন, এটা হচ্ছে যুগ পরিবর্তন তত্ত্ব। এটা হচ্ছে সময়ের সাথে সাথে মানুষের ফার্টিলিটি, মর্টালিটি এবং মাইগ্রেশন মানে প্রজনন, মৃত্যুহার এবং পরিব্রাজন, একটা জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে মানুষ যে চলে যাচ্ছে এটাকে, এবং সেখানে গিয়ে বসবাস করছে। যদি কর্মী হয় তাহলে মাইগ্রেট ওয়ার্কার, আর প্রসেসটাকে বলা হয় মাইগ্রেশন। ওকে, পরিব্রাজন, একটা জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে বসবাস করা। তাহলে ফার্টিলিটি রেট মানে হচ্ছে সন্তান জন্ম দেওয়া, আর মর্টালিটি রেটস হচ্ছে মৃত্যু হার, আর মাইগ্রেশন হচ্ছে পরিব্রাজন। এই তিনটের সাপেক্ষে কোনো একটা জায়গার অর্থনৈতিক যে শ্রীবৃদ্ধি সেটাকে একটা গ্রাফে উপস্থাপনা করা হয়, তাকে বলা হয় ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল। ওকে, তো এবার এখানে যেটা বলছে বেটার হেলথ রিডিউসেস ফার্টিলিটি রেটস। বেটার হেলথ মানে হচ্ছে এখানে বলা হচ্ছে যে উন্নত বিশ্ব যারা যারা স্বাস্থ্য সচেতন, যারা ফ্যামিলি প্ল্যানিং প্রপারলি করতে পারে, যারা মেয়েরাও সমান পরিমাণ শিক্ষিত ছেলেদের মতন, এবং মেয়েরা কাজকর্মে অংশগ্রহণ করে, সামাজিক দিক থেকে তারা সমস্ত ধরনের সুযোগ সুবিধা ছেলেদের মতনই পাচ্ছে, এইরকম জায়গাকার মানুষ তারা প্রপারলি সঠিকভাবে ফ্যামিলি প্ল্যানিং করতে পারে, এবং জনসংখ্যার সেখানে বিস্ফোরণ ঘটবে না। অর্থাৎ হয়তো ওয়ান চাইল্ড পলিসি তারা নিচ্ছে, বা বেশি বয়সে সন্তান তারা নিচ্ছে, এই ধরনের কিছু জিনিস বা অ্যাক্টিভিটির ফলে তারা সেই জায়গাকার জনসংখ্যাকে স্টেবল বা স্থিতিশীল রাখতে সক্ষম হচ্ছে। যেমন সুইডেন, নরওয়ে, ঠিক আছে, এই সমস্ত যে জায়গাগুলো, উন্নত জায়গাগুলো। একটা গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে কোন ধরনের রোগের একটা ক্লাসিফিকেশন আর কি। ক্যান্সার দেখো, এটা প্রায় 90%-এর উপরে, প্রায় 95% মতো একটা সংখ্যা রয়েছে। এই যে সংখ্যার ইয়েটা কার্ডিওভেসিকুলার ডিজিজ, ঠিক আছে, তার পরিমাণটা সব থেকে বেশি। তারপরে ক্রনিক রেসপিরেটরি ডিজিজ পার্সেন্টেজটা অনেকটা কম। তারপরে ডায়াবেটিস, এর পরিমাণটা তুলনামূলক অনেকটাই কম। তারপর ডাইজেস্টিভ ডিজিজ মানে হজমজনিত কোনো সমস্যা, সেই ধরনের রোগগুলো। আর আদার নন কমিউনিকেবল ডিজিজ মানে হচ্ছে অন্যান্য অসংক্রামক রোগ, তার পরিমাণটা হচ্ছে এরকম। তাহলে সব থেকে বেশি হচ্ছে কার্ডিওভেসিকুলার ডিজিজ আমরা এখানে লক্ষ্য করছি। 2 নম্বর হচ্ছে ক্যান্সার। আর তারপরে তোমরা যদি দেখো নন কমিউনিকেবল ডিজিজ বা এনসিডি, এটা পড়ছে। আর তার থেকে একটু কম ক্রনিক রেসপিরেটরি, আর তার থেকে একটু কম হচ্ছে ডাইজেস্টিভ, আর সব থেকে কম হচ্ছে কার্ডিওভেসিকুলার ডিজিজ। এবার আমরা দেখব যে গ্লোবাল অ্যান্ড ইন্ডিয়ান কনটেক্সট, অর্থাৎ বিশ্ব ভারতীয় প্রেক্ষাপটে স্বাস্থ্যের চিত্রটা কেমন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা একটা 2030 সালের মধ্যে একটা লক্ষ্য করেছিল, সেই লক্ষ্যটা হচ্ছে 3 বিলিয়ন। সেইটা কি ছিল বলছে, 2030 সালের মধ্যে 1 বিলিয়ন মানুষকে সর্বজনীন স্বাস্থ্য সেবার আওতায় তারা নিয়ে আসবে। বুঝতে পারলে? অর্থাৎ সারা পৃথিবীর ক্ষেত্রে অর্গানাইজেশন সারা পৃথিবীব্যাপী কাজ করে। তারা বলছে যে 2030 সালের মধ্যে, 2030 সাল কেন, এটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। এই 2030 সালের মধ্যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস করা হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 2030 সালটাকে ওই জন্য তারা বেঁধে দিয়েছে যে 2030 সালের মধ্যে 1 বিলিয়ন মানুষকে তারা সর্বজনীন স্বাস্থ্য সেবার আওতায় নিয়ে আসবে। অর্থাৎ তাদেরকে সঠিক মানে তাদেরকে সুস্বাস্থ্য প্রদান করতে তারা বিভিন্ন ধরনের স্টেপ নেবে। যেমন ধরো টিকাকরণ হতে পারে, বা এই যে পোলিও কভারেজ, এগুলো হতে পারে, বা ধরো কোনো জায়গায় মনে মহামারী হচ্ছে, সেই জায়গাগুলোকে তারা এক্সট্রা কেয়ার দিচ্ছে। এই পদক্ষেপটাকে বলা যায় 3 বিলিয়ন। যাই হোক, ইন্ডিয়ার ক্ষেত্রে দেখো আমরা লাইফ এক্সপেক্টেন্সিটা যেটা আমরা আগেই জেনেছি যে ভারতের লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে 71 ইয়ার্স। ইনফ্যান্ট মোর্টালিটি হচ্ছে প্রতি 1000 জীবিত শিশু পিছু 28 জন। ম্যাটার্নাল মোর্টালিটি রেট এটা হচ্ছে প্রতি 1 লক্ষ জীবিত শিশু পিছু 103 জন। আর কিছু পলিসি ভারতে অলরেডি ফ্রেম হয়েছে,
যেমন ন্যাশনাল হেলথ মিশন এটা খুব গুরুত্বপূর্ণ একটা কর্মসূচি, জাতীয় স্বাস্থ্য মিশন। আর আয়ুষ্মান ভারত প্রকল্প, এটা তোমরা সম্প্রতি খুবই শুনছো। এটা 2018 সালে ভারত সরকার এটা পদক্ষেপটা নেয় সারা ভারতবর্ষের জন্য, কিন্তু কিছু কিছু রাজ্যে হয়তো তা এখনো সেগুলোর প্রয়োগ হয়ে ওঠেনি, কিন্তু এটা এখন সারা ভারতবর্ষব্যাপী ভারত সরকার এটা প্রয়োগ করার চেষ্টা করছে আর কি। এটা হচ্ছে আর কিছুই নয়, সাধারণ মানুষজনদেরকে একটা সরকারি কার্ড প্রদান করা, এবং তার মাধ্যমে সেই দেশের নাগরিকদের মধ্যে স্বাস্থ্যের ক্ষেত্রে যে খরচ হয় সেই খরচের পরিমাণটাকে সরকারি জায়গায় তারা, বেশ কিছু জায়গা রয়েছে তার মধ্যে, সেখানে গিয়ে তারা সেই কার্ড দেখিয়ে খুব অল্প খরচে বা বিনামূল্যে ট্রিটমেন্ট করতে পারবে। সেটাকেই বলা হচ্ছে, এটা ভারত সরকার একটা প্রকল্প আয়ুষ্মান ভারত ফর ইউনিভার্সাল হেলথ কভারেজ। বুঝতে পারছি, মানে তোমরা মেডিক্লেম কথাটা হয়তো শুনে থাকবে। তো মেডিক্লেম তো অনেকে যারা চাকরিজীবী বা ধরো ব্যবসায়িক ক্ষেত্রে যারা সমাজে একটু এগিয়ে, তারা কি করে, তারা নিজেদের আলাদাভাবে সরকারি প্রকল্পের বাইরে গিয়ে তারা প্রাইভেট কভারেজ গ্রহণ করে। যেমন তোমরা কয়টা নাম শুনে থাকবে, যেমন স্টার হেলথের নাম শুনেছো হয়তো, তারপরে ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম শুনেছো হয়তো, এগুলো হচ্ছে প্রাইভেট। তো এখানে ভারত সরকার সরকারি উদ্যোগে আয়ুষ্মান ভারত প্রকল্প এরকম একটি হেলথ কভারেজ প্রদান করছে। রিজিয়নাল ডিসপ্যারিটি, কেরালা ইনফ্যান্ট মোর্টালিটি রেট IMR 7 জন, সেখানে মধ্যপ্রদেশে 43 জন। দেখো এখানে আমরা ওই ইনফ্যান্ট মোর্টালিটি রেটের একটা গ্রেডিং স্কেল করা হয়েছে, দেখতেই পাচ্ছ যে এই জায়গাগুলোতে দেখো মোর্টালিটি রেটটা খুব বেশি, মানে 60-এর উপরে এই জায়গাগুলো, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তারপরে উড়িষ্যা, হ্যাঁ, আবার কিছু কিছু জায়গা রয়েছে তার থেকে কম। পশ্চিমবঙ্গের চিত্রটা তোমার যদি দেখো, এখানে হচ্ছে এইরকম ক্যাটাগরির মধ্যে বিলং করছে, 30-এর উপরে। ওকে, তো এটা হচ্ছে ভারতবর্ষের একটা ডিস্ট্রিবিউশন, ইনফ্যান্ট মোর্টালিটি রেট কোন জায়গায় কেমন তার। কেরালার ক্ষেত্রে ইনফ্যান্ট মোর্টালিটি রেট কিন্তু খুবই ভালো, মাত্র 7 জন। অর্থাৎ ইনফ্যান্ট মোর্টালিটি রেট যত কম, সেই জায়গার হেলথ কন্ডিশন ভালো, এটা বলা যেতে পারে। চ্যালেঞ্জেস ইন ইউজিং হেলথ অ্যাজ এন ইন্ডিকেটর, অর্থাৎ যে চ্যালেঞ্জগুলো স্বাস্থ্যক্ষেত্রে লক্ষ্য করা যায়, সেই চ্যালেঞ্জগুলো কি? 1 নম্বর হচ্ছে ডেটা গ্যাপ বা তথ্যের ঘাটতি, ইনকনসিস্টেন্স রিপোর্টিং অ্যাক্রস স্টেটস অ্যান্ড কান্ট্রিজ, অর্থাৎ রাজ্য ও দেশ ভেদে যে রিপোর্টগুলো হয় বা প্রতিবেদনগুলো হয়, সেগুলোর ভিতরে সামঞ্জস্যতা কম। অর্থাৎ ধরো এটা কেন হয়ে থাকে, কারণটা বিভিন্ন রকম হতে পারে। এক হচ্ছে যারা দায়িত্বে থাকে, তারা যদি সঠিকভাবে কাজটা না করে, সেটার জন্য সঠিকভাবে রিপোর্টিং হতে পারে না। 2 নম্বর হচ্ছে কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার যদি আলাদা হয়, সেক্ষেত্রেও দুই ধরনের সরকারের ভিতরে কোঅর্ডিনেশন থাকে না, তার ফলে সঠিকভাবে ডেটা প্রতিচ্ছবিত হয় না। এছাড়া মানুষের অ্যাওয়ারনেস, যারা যখন ডেটা নেওয়া হচ্ছে, সেই সমস্ত মানুষজন যদি সচেতনভাবে ডেটাগুলো না প্রোভাইড করে, যারা ডেটাটা নিচ্ছে, সেই সমস্ত অ্যাডমিনিস্ট্রেটরদের পক্ষেও সঠিকভাবে সবসময় ডেটা পাওয়া সম্ভব হবে না, যদি তারা মানুষজন যদি কোঅপারেট না করে, অর্থাৎ পিপল অ্যাওয়ারনেসটা যদি না থাকে, তাহলে কিন্তু সঠিক ডেটা জেনারেট হবে না। তার ফলে যে রিপোর্টগুলো আমরা পাই, ভারত সরকারের যে রিপোর্টগুলো আমরা পাচ্ছি, সেই রিপোর্টগুলো সঠিকভাবে তাহলে প্রতিচ্ছবিত হবে না। কোয়ালিটি ভার্সেস অ্যাক্সেস, অর্থাৎ এখানে বলা হচ্ছে গুণমান বনাম প্রবেশাধিকার, মানে কোয়ালিটি বিষয়টা এখানে দেখো, তাহলে ভালো বুঝতে সুবিধা হবে যে অ্যাভেলেবিলিটি অফ সার্ভিসেস ডাজ নট গ্যারান্টি কোয়ালিটি কেয়ার। সার্ভিসের তুমি সুযোগ আছে মানেই তুমি যে কোয়ালিটি সুযোগ সুবিধা পাবে তা কিন্তু নয়। পরিষেবা দিচ্ছে, কিন্তু কোয়ালিটির পরিষেবা নাও দিতে পারে। মানে বিষয়টা হচ্ছে এরকম, মজা করে বলা হয় না যে কথা দিলাম মানে কথা রাখতে হবে, এরকমটা নয়, সেরকম টাইপের আর কি। মানে তোমাদের কলেজে দেখানো হয় যে এই জিনিসগুলো রয়েছে, লাইব্রেরি রয়েছে, খেলাতে সুযোগ সুবিধা রয়েছে, কো কারিকুলার অ্যাক্টিভিটি হিসাবে ছাত্ররা নাচ গান অংশ নিতে পারে, কবাডি খেলা খেলতে পারে, কিন্তু আলটিমেটলি যদি ছেলেটা বা মেয়েটা শুধুমাত্র ভূগোল ডিপার্টমেন্টেই সারাক্ষণ কাটাতে পারে, অন্য কোনো জায়গায় তারা যেতে না পারে, তাহলে তো তারা অ্যাক্সেস করতে পারছে না। বুঝতে পারছি, অ্যাভেলেবিলিটি আছে, পরিষেবা রয়েছে এই কলেজে এইগুলো, কিন্তু তোমরা সেই কোয়ালিটি গুলো পাচ্ছ না। এবার এটা হতে পারে যে তোমরা জিওগ্রাফি ডিপার্টমেন্টে খুব ভালো কোয়ালিটি জিনিসপত্র গুলো পাচ্ছ, এটা আলাদা বিষয়। কিন্তু সার্বিকভাবে বিষয়টা হচ্ছে এরকম যে হেলথ সিস্টেমে সার্ভিস রয়েছে, সমস্ত ধরনের অ্যাভেলেবিলিটি আছে, কিন্তু কোয়ালিটির সার্ভিসটা তারা পাচ্ছেন, এটা একটা সমস্যা। ইনইকুয়ালিটি আরেকটা লক্ষ্য করা যায় রুরাল এবং আরবান এলাকার মধ্যে, শহর গ্রামের ভিতরে ইনইকুয়ালিটি লক্ষ্য করা যায়। ইনইকুয়ালিটি মানে হচ্ছে অসাম্যতা, মানে স্বাস্থ্যকে তো অসাম্যতাটা তো খুবই লক্ষ্য করতে পারি আমরা, যে তোমাদের গ্রামে একটা ধরো মানুষ অসুস্থ হলো, যদি একটু বেশি মাত্রায় অসুস্থ হয়, তাহলে তাকে শহরে নিয়ে আসতে হয়। তার মানে কি, গ্রামে পরিষেবাটা সে সঠিকভাবে পাচ্ছে না, তাই জন্য তাকে শহরে নিয়ে আসতে হচ্ছে, সেই জায়গাটায়
রিচ ভার্সেস পোর, এটা তো খুবই স্বাভাবিক। গরিব মানুষ তারা সরকারি জায়গাতে ট্রিটমেন্টের ভরসা করছে, কিন্তু যারা ধনী নাগরিক বা যারা পারছে অ্যাফোর্ড করতে, তারা বেসরকারি জায়গায় বেশি পয়সা খরচ করে তারা সঠিকভাবে ট্রিটমেন্টটা করাতে পারছে। বা যেটা হয়তো পশ্চিমবঙ্গে সম্ভব হচ্ছে না, তারা হয়তো ভেলোরে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারছে, কিন্তু গরিব মানুষের পক্ষে তো সেগুলো করা সম্ভব হচ্ছে না। তাহলে ধনী দরিদ্রের বৈষম্যের ফলেও ইনইকুয়ালিটি তৈরি হয়। আর জেন্ডার ডিসপ্যারিটি পারসিস্ট, এটা তো খুবই পারফেক্ট। যে মেয়েদেরকে মেয়ে এবং ছেলেদের ভিতরে যে কি অসমতা, সেইটার কথা বলা হচ্ছে, যে মেয়েদেরকে হয়তো কম গুরুত্ব দেওয়া হচ্ছে, ছেলেরা বেশি গুরুত্ব পাচ্ছে সেই জায়গাটা আর কি। তো এইরকম জায়গাগুলোর ক্ষেত্রেও ইনইকুয়ালিটি লক্ষ্য করা যায়, এটা হেলথ ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রবলেম। আর ইমার্জিং থ্রেট, এর পাশাপাশি কিছু সাম্প্রতিক সমস্যা বা জরুরি কিছু হুমকি, সেই নতুন হুমকিগুলো কেমন? ক্লাইমেট চেঞ্জ, এই যে আমরা দেখতে পাচ্ছি যে সিজনাল শিফট হচ্ছে, বা আস্তে আস্তে পৃথিবী উষ্ণায়ন হচ্ছে, এখন প্রচন্ড গরম হচ্ছে, মানুষ সহ্য করতে পারছে না। তাই এই ক্লাইমেট চেঞ্জ হলে তার সাথে সাথে অসুস্থতা বাড়বে। প্যান্ডেমিকে তো আমরা 2020 সালে আমরা সাক্ষী হয়ে রইলাম, যে সারা পৃথিবীব্যাপী যে প্যান্ডেমিক হলো কোভিড-19, সেটা থেকেও আমরা দেখতে পেয়েছি যে স্বাস্থ্যক্ষেত্রে কত ধরনের, মানে কত বড় মাত্রায় হুমকির সম্মুখীন হয়েছিল সমস্ত পৃথিবী ব্যাপী মানুষজন। অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স কমপ্লিকেট মেজারমেন্ট, এটাও অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ, এটাও একটা গুরুত্বপূর্ণ সমস্যা। এটা ছোট সামারি এখানে করা আছে, দেখো। হেলথ ইজ এ মাল্টি ডাইমেনশনাল সোশ্যাল ইন্ডিকেটর দ্যাট ক্যাপচার্স লংজিভিটি, ইকুইটি অ্যান্ড কোয়ালিটি অফ লাইফ। অর্থাৎ স্বাস্থ্য একটি মাল্টি ডাইমেনশন, মানে হচ্ছে বহুমাত্রিক সামাজিক সূচক, সোশ্যাল ইন্ডিকেটর, যা আয়ুষ্কাল, ক্ষমতা ও জীবনমানকে প্রতিফলিত করে। ইন্ডিয়া হ্যাজ মেড প্রোগ্রেস ইন রিডিউসিং ম্যাটার্নাল অ্যান্ড ইনফ্যান্ট মোর্টালিটি অ্যান্ড এক্সপ্যান্ডিং ইমিউনেশন। ভারত এই তিনটে ক্ষেত্রে কিন্তু খুব উন্নতি করতে পেরেছে। একটা হচ্ছে মাতৃমৃত্যু, শিশু মৃত্যু আর টিকাকরণ। এই তিনটে ক্ষেত্রে ভারত অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বা চ্যালেঞ্জও আছে কিছু কিছু জায়গায়, যেমন হচ্ছে অসংক্রামক এনসিডিএস, স্ট্রেংথেনিং রুরাল হেলথ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অ্যাড্রেসিং ইনইকুয়ালিটি, মানে অসংক্রামক রোগ আর গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো। আর অসাম্য হচ্ছে কোন কোন জায়গায়, ওই যে একটু আগে আমরা বললাম যে নারী পুরুষের প্রভেদ, গ্রাম শহরের প্রভেদ, এই সমস্ত যে রিজিনাল ডিসপ্যারিটি গুলো, সেইগুলোকে ভারতবর্ষের এখনো চ্যালেঞ্জ রয়েছে। ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, স্থিতিশীল উন্নয়নের জন্য হেলথ সিস্টেম মাস্ট বি রেজিলিয়েন্ট, ইনক্লুসিভ অ্যান্ড রেসপন্সিভ টু এমার্জিং গ্লোবাল থ্রেটস। অর্থাৎ স্থিতিশীল উন্নয়নের জন্য স্বাস্থ্য ব্যবস্থাকে আরো শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করতে হবে।